নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। আজকে এই কথাগুলো বলা খুব দরকার হয়ে পড়েছে না? বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। আজ বিশ্ব দিবস, আর্থ ডে, বসুন্ধরা দিবস বলতে পারেন। এই পৃথিবী নানাভাবে ধ্বংস হচ্ছে, তার প্রকৃতি নানাভাবে ধ্বংস হচ্ছে। এই পৃথিবী যে সন্তানদের প্রসব করেছিল, জীবজন্তু জানোয়ার তারা ধ্বংস হচ্ছে, মানুষ ধ্বংস হচ্ছে, মানুষের সভ্যতা ধ্বংস হচ্ছে, মানুষের চিত্ত বিবেক ধ্বংস হচ্ছে। এর মধ্যে আমরা কয়েকজন হয়তো খুব আর্ত কণ্ঠে বলছি যে এই পৃথিবীকে বাঁচাও। আমরা হয়তো খুব আর্ত কণ্ঠে বলছি যে ভালো হোক, সবাইকার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, পৃথিবীর ভালো হোক। আমি জানি না এই চিৎকারের কোনো মানে আছে কিনা। কোথাও একটা কোনো মানে আছে। এই বিশ্বাসটা না থাকলে তো শরণাগত করারও কোনো মানে হয় না, তাই না? যাই হোক, বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 8ই বৈশাখ 1432, ইংরেজির 22শে এপ্রিল 2025, মঙ্গলবার, নবমী। সূর্যোদয়ের সময় ভোর 5:15, সূর্যাস্তের সময় বিকেল 5:57। নক্ষত্র শ্রবণা। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 8:04 গতে রাক্ষসগণ, রাত্রি 7:51 গতে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলেই জানেন। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে তক্ষকের কথা। জন্মেজয় রাজা হয়েছেন। জন্মেজয় রাজা হয়েছেন, তার বাবা পরীক্ষিতকে হত্যা করা হয়েছিল, তক্ষকের কামড়ে পরীক্ষিত মারা যান, এবং তার পেছনের যে ইতিহাস, সে একটা লম্বা ইতিহাস। সেই ইতিহাসের কথা বলেছি আপনাদের। জন্মেজয় যতদিন পর্যন্ত ছোট ছিলেন ততদিন পর্যন্ত তাকে এই ঘটনার কথা বলা হয়নি, কিন্তু তিনি যখন বড় হলেন, যোগ্য হয়ে উঠলেন, সত্যিকারের রাজা হলেন, তখন তিনি এই সমস্ত কথাগুলো জানতে পারলেন, তাকে জানানো হলো। এরপরে কি হলো না হলো সেই সমস্ত নিয়ে কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে নতুন একটি প্রবন্ধ শুরু করব আজকে, আত্মার মুক্ত স্বভাব। এই বক্তৃতাটি স্বামীজি লন্ডনে দিয়েছিলেন 1896 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর তারিখে। সেই বক্তৃতার লিখিত রূপ, তার বাংলা অনুবাদ, সেইটা তার খানিকটা অংশ পড়ে শোনাবো, যেরকম আমরা শোনাই আর কি, অল্পে 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 শোনাই। তারপরে চলে যাব ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। এই পর্বে স্বামী গোকুলানন্দজির রচনা মানসিক চাপ জয় করার উপায়, এই গ্রন্থটি থেকে পড়ে শোনাবো। আপনাদের চিঠিপত্র পড়ব এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন। শরণাগত আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি। পুরাণ চিরন্তন। জন্মেজয় বড় হয়েছেন। জন্মেজয় বড় হলেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, পুরাণ চিরন্তনে। সেইখান থেকে শুরু করছি গল্প। তো জন্মেজয় যাকে পৌরোহিত্যে বরণ করেন, তার পেছনেও একটা অভিশাপ আছে। সেই অভিশাপের কথা আর বলছি না, তাহলে গল্প নানান দিকে ছড়িয়ে যাবে, তক্ষকের কথা থাকবে না। তো যাই হোক, যাকে জন্মেজয় পৌরোহিত্যে বরণ করেন তিনি সোমশ্রবা। সোমশ্রবা বলে একজন ব্রাহ্মণ ঋষি। তিনি ঋষি শ্রুতশ্রবার ঔরসজাত পুত্র বটে, কিন্তু তার মা ছিলেন নাগজাতিয়া। অর্থাৎ যিনি মন্ত্রী, তার মা এই নাগ বংশের মেয়ে। এই কথাটা একটু মাথায় রাখুন। জন্মেজয় তক্ষক নাগের হাতে বাবার মৃত্যু সংবাদ শুনেছেন। তো
তিনি যখন অভিশপ্ত হলেন, এক কুকুরই অভিশাপ দিয়েছিল তাকে যে তোমার উপরেও অতর্কিতে ভয় নেমে আসবে। তখন জন্মেজয় আবার ওই সর্পাঘাতের কথাই ভেবেছেন হয়তো। হয়তো এই যে তার বাবা আকস্মিকভাবে মারা গেলেন, তার ফলে নাগ জনজাতি যারা আছে তাদের সঙ্গে একটা তাদের যে রাজনৈতিক একটা লড়াই শুরু হয়ে গেল, গোষ্ঠী কেন্দ্রিক একটা শত্রুতা আরম্ভ হয়ে গেল। তার নিরিখে জন্মেজয় এমন একজনকে পৌরোহিত্যে নিয়োগ করতে চাইলেন যার নাগ জনজাতির সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশা আছে। এরকম সব আন্দাজ করা যায়। অর্থাৎ একেবারেই রাজনীতির কথা বলতে পারেন, কূটনীতির কথা বলতে পারেন। এইসব প্রসঙ্গে আমাদের কথাবার্তা চলছে, জন্মেজয় প্রসঙ্গে এবং তক্ষক প্রসঙ্গে তো বটেই। তো জন্মেজয় তক্ষশিলা জয় করেছিলেন, কিন্তু তক্ষককে সেখানে পাননি। ব্রাহ্মণ উতঙ্কের কাছে সেই খবর খুব ভালো করে ছিল। তো এই উতঙ্ক কুরুবংশের সঙ্গে তক্ষকের চিরশত্রুতার সুযোগ নিতে হাজির হলেন জন্মেজয়ের কাছে। সেই উতঙ্ক মনে আছে নিশ্চয়ই যে তিনি নাগলোক পর্যন্ত চলে গিয়েছিলেন, নাগলোক পর্যন্ত চলে গিয়ে সেই তক্ষকের কাছ থেকে কুণ্ডল নিয়ে এসেছিলেন। সেই উতঙ্ক, তার ফলে শত্রুতার ব্যাপার তৈরি হয়েছিল। এই উতঙ্ক এবার জন্মেজয়ের কাছে গেলেন এবং জন্মেজয়কে বললেন যে মহারাজ, আপনার কি মনে আছে যে আপনার বাবাকে হত্যা করেছিল তক্ষকেরা? তক্ষকের সঙ্গে এখন উতঙ্কের শত্রুতা। উতঙ্ক মানে ভেবে দেখুন, আসলে আপনারা এই যে পুরাণ চিরন্তন এই শব্দটা যে ব্যবহার করা হয় তার পেছনের যুক্তিটা এই যে এই গল্পগুলো যুগে যুগে নানাভাবে ফিরে আসে, আজকের দিনেও কিন্তু ফিরে আসে। কোথা থেকে কোন সূত্রে কার সঙ্গে কি শত্রুতা এবং সেই শত্রুতার সূত্র ধরে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা প্রায় আন্দাজই করতে পারি না, কিন্তু আছে তো। শুনছেন পুরাণ চিরন্তন তক্ষকের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। তা উতঙ্ক জন্মেজয়কে নানানভাবে উত্তেজিত করলেন যে তোমার বাবাকে এইভাবে হত্যা করেছিল, তুমি তার প্রতিশোধ নেবে না? কিসের সন্তান হে তুমি প্রতিশোধ নেবে না? এইভাবে তো উত্তেজিত করে তোলা হলো জন্মেজয়কে। জন্মেজয় বললেন কি করব তাহলে, কিভাবে প্রতিশোধ নেব, আপনি আমাকে পরামর্শ দিন। তো উতঙ্ক বলল, আপনি একটা কাজ করুন, আপনি সর্পযজ্ঞ করুন। এই সর্পযজ্ঞ, যে জন্মেজয়ের বিখ্যাত সর্পযজ্ঞ, তার পরামর্শটা উতঙ্কই প্রথম দেন এবং বলেন যে এই যে যজ্ঞ, এই যজ্ঞের আগুনে আপনি আপনার বাবাকে যে হত্যা করেছে সেই তক্ষককে দগ্ধ করুন, তাহলেই ঠিক প্রতিশোধ নেওয়া হবে। তো জন্মেজয় বললেন, বেশ তাই হবে, আমি একাই সমস্ত নাগ জাতিকে ধ্বংস করব। সোজা কথায় এই যে সর্পযজ্ঞ ইত্যাদি বলা হয়, এগুলো আসলে খানিকটা রূপকের মতন। এগুলো খানিকটা এইটা দিয়ে একটা ঐতিহাসিক ঘটনাকে বোঝানো হচ্ছে, এইরকমটাই পণ্ডিতেরা আন্দাজ করেন। পণ্ডিতেরা যেটা আন্দাজ করছেন তার মানে জন্মেজয় তক্ষকের উপর রেগে গিয়ে সমস্ত যে নাগ গোষ্ঠী তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। মানে যেভাবে তক্ষক ওই সেই কাশ্যপকে টাকা পয়সার লোভ দেখিয়ে পরীক্ষিতের প্রাণ রক্ষা করা থেকে বিরত করেছিলেন, সেইটা জন্মেজয়ের অত্যন্ত শঠ আচরণ বলে মনে হয়েছিল, অত্যন্ত কৌশল, একটা ঘৃণ্য একটা কৌশল বলে মনে হয়েছিল, যে ঘুষ দিয়ে একটা লোককে তার যে কর্তব্য কর্ম সেখান থেকে সরিয়ে আনা। তো একে যজ্ঞের আগুনে পুড়িয়ে মারব, যুদ্ধের আগুনে পুড়িয়ে মারবো, সেই রকম করেই বলা যেতে পারে। তো যাই হোক, আমরা রূপকের দিকেই যাই, সর্পযজ্ঞের দিকেই যাই। জন্মেজয়ের সর্পযজ্ঞ, তার আয়োজন শুরু হয়ে গেল। পুরোহিতেরা, শাস্ত্রে যেরকম বলা আছে, শাস্ত্রে কিন্তু এই পুরো ব্যাপারটা খুব চমৎকার করে বলা আছে আর কি, যে যজ্ঞ স্থান কতটা বড় হবে, কি হবে না হবে, যজ্ঞ ভূমি কিভাবে তৈরি হবে, সমস্তটা খুব বিস্তারিতভাবে শাস্ত্রে বলা আছে। তো
হলো। হঠাৎ যজ্ঞ শুরু হবার আগে একজন, যিনি ওই যজ্ঞস্থলের মাটিটা দেখেন আর কি, তিনি বলছেন যে না, একটা গন্ডগোল আছে, মাটিতে কোনো একটা গন্ডগোল আছে, এই অভিপ্রেত যজ্ঞ সম্পূর্ণ হবে না, কোনো একজন ব্রাহ্মণ এসে যজ্ঞ কার্যে বিঘ্ন ঘটাবে। এই পর্যন্তই থাক, যজ্ঞের কথা পরের দিন দেখা যাবে। আপাতত পুরাণ চিরন্তন শেষ, গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মার মুক্ত স্বভাব। ফিরে আসছে, আমি আপনাদের সৌমিত্র বসু। তো স্বভাব, স্বামী বিবেকানন্দের রচনা। আসলে এটি উনি লন্ডনে এই বক্তৃতাটা দিয়েছিলেন। বক্তৃতা দিয়েছিলেন 5ই নভেম্বর 1896 খ্রিস্টাব্দে। আমরা পূর্বে যে কঠোপনিষদের আলোচনা করিতেছিলাম, তাহা এখন যাহার আলোচনা করিব সেই ছান্দোগ্য উপনিষদের অনেক পরে রচিত হইয়াছিল। কঠোপনিষদের ভাষা অপেক্ষাকৃত আধুনিক, উহার চিন্তা প্রণালীও সর্বাপেক্ষা অধিক প্রণালীবদ্ধ। প্রাচীনতর উপনিষদগুলির ভাষা আর এক রূপ, অতি প্রাচীন, অনেকটা বেদের সংহিতা ভাগের ভাষার মতো। আবার উহাদের মধ্যে অনেক সময় অনেক অনাবশ্যক বিষয়ের মধ্যে ঘুরিয়া ফিরিয়া তবে ভিতরের সার মতগুলিতে আসিতে হয়। এই প্রাচীন উপনিষদ দুটিতে বেদের কর্মকাণ্ডের যথেষ্ট প্রভাব আছে, এই কারণে ইহার অর্ধাংশের বেশি এখনো কর্মকাণ্ডাত্মক। কিন্তু অতি প্রাচীন উপনিষদগুলি পাঠ করিলে একটি পরম লাভ হইয়া থাকে। লাভ এই যে ওইগুলি অধ্যয়ন করিলে আধ্যাত্মিক ভাবসমূহের ঐতিহাসিক বিকাশ বুঝিতে পারা যায়। অপেক্ষাকৃত আধুনিক উপনিষদগুলিতে আধ্যাত্মিক ভাবগুলি একত্র সংগৃহীত ও সজ্জিত। উদাহরণস্বরূপ আমরা ভগবদ গীতার উল্লেখ করিতে পারি। এই ভগবদ গীতাকে সর্বশেষ উপনিষদ বলিয়া ধরা যাইতে পারে, উহাতে কর্মকাণ্ডের লেশ মাত্র নাই। গীতার প্রতি শ্লোক কোনো না কোনো উপনিষদ হইতে সংগৃহীত, যেন কতকগুলি পুষ্প লইয়া একটি তোড়া নির্মিত হইয়াছে, কিন্তু উহাতে তুমি ওই সকল তত্ত্বের ক্রমবিকাশ দেখিতে পাইবে না। এই আধ্যাত্মিক তত্ত্বের ক্রমবিকাশ বুঝিবার সুবিধাই অনেকে বেদ পাঠের একটি বিশেষ উপকারিতা বলিয়া উল্লেখ করিয়াছেন। বাস্তবিক ইহা সত্য কথা, কারণ বেদকে লোকে এত পবিত্র চক্ষে দেখে যে জগতের অন্যান্য ধর্মশাস্ত্রের ভিতর যেমন নানাবিধ গোঁজামিল আছে, বেদে তাহা নাই। বেদে অতি উচ্চ চিন্তা আবার অতি নিম্ন চিন্তার সমাবেশ, সার অসার, অতি উন্নত চিন্তা আবার সামান্য খুঁটিনাটি সবই সন্নিবেশিত আছে। কেহই উহার কিছু পরিবর্তন বা পরিবর্ধন করিতে সাহস করে নাই। অবশ্য টিকাকারীরা আসিয়া ব্যাখ্যার বলে অতি প্রাচীন বিষয়সমূহ হইতে অদ্ভুত অদ্ভুত নূতন ভাব বাহির করিতে আরম্ভ করিলেন বটে। সাধারণ অনেক বর্ণনার ভিতরে তাহারা আধ্যাত্মিক তত্ত্ব সকল দেখিতে লাগিলেন বটে, কিন্তু মূল যেমন তেমনই রহিয়া গেল। এই মূলের ভিতর ঐতিহাসিক গবেষণার বিষয় যথেষ্ট আছে। আমরা জানি লোকের চিন্তা শক্তি যতই উন্নত হইতে থাকে, ততই তাহারা প্রত্যেকটি ধর্মের পূর্বভাব পরিবর্তিত করিয়া তাহাতে নূতন নূতন উচ্চ ভাবের সংযোজন করিতে থাকে। এখানে একটি ওখানে একটি নূতন কথা বসানো হয়, কোথাও বা এক একটি কথা উঠাইয়া দেওয়া হয়। তারপর টিকাকারেরা তো আছেনই। সম্ভবত বৈদিক সাহিত্যে এরূপ কখনো করা হয় নাই, আর যদি হইয়া থাকে তাহা ধরাই যায় না। আমাদের ইহাতে লাভ এই যে আমরা চিন্তার মূল উৎপত্তিস্থলে যাইতে পারি, দেখিতে পাই কি করিয়া ক্রমশ উচ্চ হইতে উচ্চতর চিন্তার, কি করিয়া স্থূল আধিভৌতিক ধারণা হইতে সূক্ষ্মতর আধ্যাত্মিক ধারণাগুলির বিকাশ হইতেছে, অবশেষে কিভাবে বেদান্তে ওইগুলি চরম পরিণতি লাভ করিয়াছে। বৈদিক সাহিত্যে অনেক প্রাচীন আচার ব্যবহারেরও আভাস পাওয়া যায়, তবে উপনিষদে ওই সকলের বর্ণনা বড় বেশি নাই। উহা এমন এক ভাষায় লিখিত যাহা খুব সংক্ষিপ্ত এবং খুব সহজে মনে রাখা যাইতে পারে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। দেখুন,
ছোটবেলা থেকে কতকগুলো কথা আমাদের শিখিয়ে রাখা হয়েছে, আমরা সেগুলো বেশি মেনেছি, মানিনি, যা কিছু করেছি। তার মধ্যে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে কোনটা পাপ আর কোনটা পাপ নয়, পুণ্য। এইটা আমাদের খুব পরিষ্কার করে শিখিয়ে দেবার চেষ্টা করা হয়েছে। বলতে বলতে আমার একটা গল্প মনে পড়ে গেল, আমি সেটা বলে নিই আপনাদের, আপনারা স্বাধীনতা দেন। আমার স্ত্রী তখন একটা স্কুলে পড়াতেন, একেবারে বাচ্চাদের ক্লাস, একদম বাচ্চা। তো একদিন স্কুল থেকে ফিরে আমাকে বললেন, স্কুলে ভীষণ সমস্যা হচ্ছে, ক্লাসে ভীষণ অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা হচ্ছে। আর কি সমস্যা হলো? না, একজন এসে আরেকজনের নামে কমপ্লেন করছে যে আন্টি জানো জানো, ও না আমার বইয়ের ওপর পা দিল, আমি বললুম নমকর নমকর, ও কিছুতেই করলো না। এইরকম সমস্ত গম্ভীর সমস্যার সমাধান করতে হয় দিদিমণিকে। কিন্তু আমি বলছি, এই যে বইয়ে পা দিলে নমো করতে হয়, এইটাও তো আমাদের ছোটবেলা থেকে এরকম করে শেখানো হয়েছে, কোনটা পাপ কোনটা পুণ্য এইগুলো আমাদের শেখানো হয়েছে। তা ঠাকুর যেটা বলছেন সেটা খুব অদ্ভুত, এবং সেটা সত্যি সত্যি ভেবে দেখলে কিন্তু সেইটা সত্যি। সেটা হচ্ছে, প্রথমে একবার পাপ পাপ করতে হয়, কিসে পাপ থেকে মুক্তি হয়। কিন্তু তার কৃপায় একবার ভালোবাসা যদি আসে, একবার রাগ ভক্তি যদি আসে, তাহলে পাপ পুণ্য সব ভুল হয়ে যায়। তখন আইনের সঙ্গে শাস্ত্রের সঙ্গে তফাৎ হয়ে যায়, অনুতাপ করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে, এসব ভাবনার থাকে না। আসলে কোনটা পাপ কোনটা পুণ্য, আমরা পুণ্য কাজ বা যে কাজটা করে আপনার খুব খারাপ লেগেছে, মনে হয়েছে পাপ করে ফেললুম, এই সমস্ত নিয়ে আপনাদের চিঠিপত্র লিখতে বলেছি এর আগে, আপনারা লিখেছেন, খুব অসাধারণ সমস্ত চিঠি লেখা হয়েছে, পড়া হয়েছে এই অনুষ্ঠানে। আমাকে তো শরণাগতর যে সঞ্চালক হিসেবে আমাকে তো বিগ এফএম এর অন্যরা একটু হিংসে হিংসে করে, এত ভালো চিঠি তুমি পাও। তো যাই হোক না কেন, সেই কিন্তু এই যে কোনটা পাপ কোনটা পুণ্য, নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখা, নিজেকে পুণ্যর দিকে নিয়ে যাওয়া, এই যে সমস্ত ভাবনা চিন্তাগুলো, এই ভাবনা চিন্তাগুলো একটার সময় মনের মধ্যে যদি ভালোবাসা চলে আসে, মনের মধ্যে যদি রাগ ও ভক্তি চলে আসে, তাহলে কোনটা পাপ কোনটা পুণ্য সব ভুল হয়ে যায়। তাহলে আমি যা কিছু করছি ভালোবাসা দিয়ে করছি, আর যথার্থ ভালোবাসা দিয়ে কখনো পাপ করা যায় না। আপনি খেয়াল করে দেখবেন যে আমি পাপ করছি, আমি যাকে ভালোবাসি তার প্রতি আমি পুণ্য করতে পারি, পাপ করতে পারবো না, কিছুতেই পারবো না, মানে আমার মন দেবে না আমাকে করতে এটা। আপনি কি যাকে খুব ভালোবাসেন, আপনার নাতি বা নাতনিটিকে বা আপনার বন্ধুকে, আপনার স্ত্রীকে, আপনি কি তার প্রতি কোনো পাপ করতে পারেন জেনে বুঝে? না, কিছুতেই না। ঈশ্বরের প্রতিও তাই না, কিছুতেই না। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ। সব কথাগুলো বলে যে পাপ, ভালোবাসা জাগলে পাপ থাকে না, এই সমস্ত যে কথাগুলো বলে ঠাকুর সেই উপমাটা দিচ্ছেন, যেটা আমার নিজের অন্তত অসামান্য উপমা বলে মনে হয়। বলছেন কিরকম, যেমন বাঁকা নদী দিয়ে অনেক কষ্টে অনেকক্ষণ পরে গন্তব্যস্থানে যাচ্ছ, কিন্তু যদি বন্যা হয় তাহলে সোজা পথ দিয়ে অল্পক্ষণের মধ্যে গন্তব্যস্থানে পৌঁছানো যায়, তখন ডাঙাতেই 1 মাস জল। তুমি যখন নদী চারপাশে ক্ষেত জমি ইত্যাদি আছে, তার মধ্যে দিয়ে নদী এঁকে মেঁকে যাচ্ছে, কিন্তু এই ভালোবাসাটা হচ্ছে, ভালোবাসার একটা স্বভাব তো হচ্ছে সে কোনো কিছু বিবেচনা করে না, কোনো কিছু খেয়াল করে না, সে একেবারে উড়িয়ে নিয়ে চলে যায় বা সে একেবারে ভাসিয়ে নিয়ে চলে যায়। আমরা তো এই রকমটাই বলি, যথার্থ ভালোবাসা একেবারে ভাসিয়ে নিয়ে চলে যায়। তো সেই ভাসিয়ে নিয়ে যখন চলে যায়, তখন কোনটা নদীর খাত, কোনটা ক্ষেত ছিল, কোনটা মাঠ ছিল, কোনটা জমি ছিল, ও সমস্ত কিছু মুছে যায়। তখন ওই ক্ষেতের ওপর জমির ওপরেও এতখানি জল, সেই পথ দিয়ে তুমি খুব সহজে চলে যেতে পারো। এই ভালোবাসাটা যখন মনের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, তখন আর তুমি অন্য কোনো কিছু তোমার খেয়াল থাকছে না। এরকম সব অদ্ভুত অদ্ভুত উপমা ব্যবহার করেন তো ঠাকুর, মানে যে উপমাগুলো ঘরোয়া উপমা, গ্রামের উপমা, গ্রামের মানুষের যে উপমা, সেই উপমাগুলো ব্যবহার করেন।
তো প্রথম অবস্থায় অনেক ঘুরতে হয়, অনেক কষ্ট করতে হয়। রাগভক্তি এলে খুব সোজা। যেমন মাঠের ওপর ধান কাটার পর যেদিক দিয়ে যাও, আগে আলের উপর দিয়ে ঘুরে ঘুরে যেতে হতো, এখন যেদিক দিয়ে যাও। যদি কিছু খড় থাকে জুতো পায়ে দিয়ে চলে গেলে আর কোনো কষ্ট নেই। বিবেক, বৈরাগ্য, গুরুবাক্যে বিশ্বাস এসব থাকলে আর কোনো কষ্ট নেই। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। শুনছেন কথা অমৃত থেকে পাঠ। স্বামী বিবেকানন্দ কি বলছেন, যে যে চারপাশে ছড়িয়ে থাকা মন, স্বামী বিবেকানন্দ বলছেন, ঋষি অরবিন্দ বলছেন, যার কথা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে মানসিক চাপ জয় করার উপায় স্বামী গোকুলানন্দের বই থেকে পড়ছি। এই মনটা চারপাশে ছড়িয়ে থাকে আমাদের, সেই ছড়িয়ে থাকা মনটাকে একটা জায়গায় জড়ো করতে হবে। আমরা কেবলই ছড়িয়ে ফেলি, সেইটাকে একসঙ্গে জড়ো করতে হবে, একটা বৃত্তের মধ্যে আনতে হবে। এইটা মনকে নিয়ন্ত্রণ করা, এইটা হচ্ছে আপনার প্রথম কাজ। আপনি যদি মানসিক চাপ দূর করতে চান, তারপরে কি লিখছেন সেটা বলি। মনকে কেন্দ্রীভূত করার এই দশার পরবর্তী দশাই হলো একাগ্রতা, অর্থাৎ একমুখীনতা। উদাহরণ দিয়ে বলি, এই অবস্থায় যিনি ধ্যানে বসেন তার ধ্যান সার্থক হয়। মন তখন স্থির, নিষ্কম্প, উদ্দেশ্যবিহীন সঞ্চরণ বন্ধ হয় তার। হৃদয় পদ্মে বা হৃদয় মন্দিরে ধ্যানই তখন দেখতে পান তার ইষ্ট দেবতার অনবদ্য রূপ, সদা হাস্যময়, দীপ্যমান, করুণা ঘন, বর্ষণ করছেন আশীর্বাদ অমৃত। ইষ্ট সঙ্গে এক সদা প্রবাহিত দিব্য আনন্দানুভূতি, এ সম্ভব শুধু ওই একাগ্র দশায়। আর যদি এই অবস্থায় দীর্ঘদিন থাকতে পারেন কেউ, তার পথ প্রশস্ত হয় পরবর্তী দশার দিকে, যাকে বলি নিরুদ্ধ। এমন এক দশায় স্বামীজির ভাষায় আর জন্ম নেই, আর মৃত্যু নেই, আমি মুক্ত। চাপের সমস্যার সমাধান প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমাদের স্মরণ করা উচিত মনের এই 5টি দশার কথা। পতঞ্জলির ভাষায় দশাগুলি হলো ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্রতা আর নিরুদ্ধ। স্বামীজি এগুলিকেই বলছেন ছড়িয়ে থাকা ব্যাপ্ত অবস্থা, অন্ধকার দশা, নিয়ন্ত্রণারম্ভ, একমুখীনতা ও একাগ্রতা। রোজ আমাদের এক ধরনের আত্মসমীক্ষা করা উচিত। আমার দিনের কাজ শুরু করার আগে আমার বিচার করে দেখা উচিত আমি ক্ষিপ্ত বা মূঢ় অবস্থায় আছি কি না। যদি থাকি, তবে আমি আজ কোনো কাজেই সফল হব না, মানসিক চাপ গ্রাস করবে আমাকে। যদি আমি বিক্ষিপ্ত অবস্থায় থাকি, তবে হয়তো সফলতা আসবে, তবে এটাই শেষ কথা নয়। আমার লক্ষ্য হোক একাগ্রচিত্ত হয়ে ওঠা, তবেই আসবে এক চাপহীন সুস্থ অবস্থা। এইভাবে মনের কার্যকলাপ সম্পর্কে এবং শরীরের ওপর মনের প্রভাব সম্পর্কে সম্যক জ্ঞান আমাদের অনেকাংশেই সাহায্য করে মানসিক চাপকে জয় করতে। এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, তার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই এ কথা বলতে পারি যে আমাদের মধ্যে থাকা আকাঙ্ক্ষাগুলো মানসিক চাপের অন্যতম বড় একটি কারণ। উদাহরণস্বরূপ যদি আমাদের ধর্মীয় আদর্শের কথাই বলি, দেখবেন সেক্ষেত্রেও আমাদের কিছু মৌলিক প্রাথমিক চাহিদা রয়েছে। সেই সঙ্গে রয়েছে আমাদের দেহ মনের আকাঙ্ক্ষাগুলো, রয়েছে জৈবিক তাড়না, আদিম অভিপ্সাগুলো, আরো কত কি। এমনকি যদি আপনার জীবনে কিছু উচ্চতর মূল্য থেকে থাকে, তা থেকেও সৃষ্টি হতে পারে মানসিক চাপ। ধরুন একজন ব্যক্তি যিনি প্রকৃত ধর্মানুরাগী, এক উন্নততর জীবনের পূর্ণতার আস্বাদে সমৃদ্ধ হতে চান, অথচ কিছু শারীরিক প্রতিকূলতায় দিব্য আশীর্বাদ লাভ ব্যাহত হচ্ছে তার। এর ফল কি মানসিক চাপ নয়? এখানেই শেষ করলাম মানসিক চাপ জয় করার উপায় নিয়ে স্বামী গোকুলানন্দের গ্রন্থ থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে চিঠিপত্র। চিঠি লিখেছেন ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি থেকে। বিষয় নারী জাগরণ। পড়ে শোনাই সেই চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
অল্প বয়সে বাবা মারা যায়, বয়স তখন 5 কিংবা 6 অশোকার। অশোকা সোম, বাড়ি শ্রীরামপুরের বারুইপাড়ায়। অভাব অনটনের সংসার, পরিচারিকার কাজ করে মা সংসার চালাতে থাকেন। নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। নিদানুন দারিদ্রের মধ্যেও মা স্বপ্ন দেখতেন মেয়ে লেখাপড়া শিখে বড় হবে। লেখাপড়া শেখানোর জন্য কোনো গৃহশিক্ষক ছিল না। সারাদিনে আধপেটা খেয়ে স্কুলে যেত অশোকা। অভাবে সংসারে কষ্ট করে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। ছেলেবেলা থেকে খেলাধুলার প্রতি আকর্ষণ ছিল তার। পাড়ার এক দাদার আনুকূল্যে ভলিবল খেলা শুরু করে অল্প বয়স থেকে। কঠোর অনুশীলন আর নিষ্ঠার জোরে অল্প কিছুদিনের মধ্যে একজন তুখোড় ভলিবল খেলোয়াড়ে পরিণত হয়। স্বপ্ন দেখতে শুরু করে জাতীয় স্তরে খেলার সুযোগ পাওয়ার। এরপর থেকে তার ধ্যান জ্ঞান হয় ভলিবল খেলা। প্রশিক্ষক দাদার কাছে চলতে থাকে তার কঠোর অনুশীলন পর্ব। সব দিন দুবেলা খাওয়া জুটত না, দাঁতে দাঁত চেপে হার না মানার লড়াই চালিয়ে যেতে থাকে অশোকা। খেলার সুবাদে পরিচয় হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সিনিয়র ভলিবল ও সাঁতারু প্রভাত ভট্টাচার্যের সঙ্গে। তার কঠিন লড়াইয়ে সাথী হন প্রভাস ভট্টাচার্য। ভালো খেলেও রাজনৈতিক কুটকচালিতে বঞ্চিত হয় জাতীয় দলে প্রতিনিধি করা থেকে। না, এইখানে থেমে যায়নি অশোকার জীবন কাহিনী। অন্য সব মেয়েরা যা করে, একটা নিশ্চিত আশ্রয় আর একজন পাশে থাকার বন্ধু পেলে সংসার জীবনটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় তার জীবনের অন্যান্য চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে। কিন্তু অশোকা যে অন্য ধাতুতে গড়া। অন্যান্য 5টা মেয়ের মতো সাংসারিক জীবনের সুখ থেকে বঞ্চিত হয়ে যাবতীয় মানসিক কষ্টকে দাঁতে দাঁত চেপে সহ্য করে পড়ে থাকলো ভলিবল খেলা নিয়ে। ক্রমে ভালো খেলোয়াড় থেকে উত্তরণ হলো দক্ষ প্রশিক্ষকে। মানুষ গড়ার কারিগরের চিন্তা ভাবনা থেকে ধ্যান দিল ভালো মহিলা ভলিবল খেলোয়াড় তৈরির দিকে। তার তত্ত্বাবধানে 35 থেকে 40টি মেয়েকে ভলিবলে প্রশিক্ষণ দিয়ে কয়েকজনকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলার যোগ্য করে তোলেন ও খেলায় অংশগ্রহণ করতে সাহায্য করেন। বলা বাহুল্য, এদের বেশিরভাগই কূটনীতির শিকার হয়ে খেলার জগৎ থেকে ছিটকে যায়। ছাত্রীদের মানসিক কষ্ট ও অসহায়তা তাকে বারে বারে আঘাত করে। তবুও খেলার জগৎ থেকে অবসর নেওয়ার কথা তার মনে আসে না। খেলার কারিগর গড়ার কর্মপ্রয়াসে অশোকা আরো বেশি বেশি করে ধ্যান দেয়। তাই আমাদের অশোকা জীবন যুদ্ধে নেমে শত মানসিক ক্লেশ ও কষ্টকে সাথী করে দুর্গা হয়ে তার হাত মাথায় রেখেছে তার সন্তান ও সমশিক্ষার্থী ভলিবলের ছাত্রীদের উপর, যারা আগামী দিনে হয়ে উঠবে একটা করে অপরাজিতা। অশোকা আমাদের নারী জাগরণের অন্যতম সোপান। তাকে শরণাগত সৌমিত্র পরিবারে কুর্নিশ জানাই। তার এই হার না মানা হারের আমরাও সাথী হতে চাই। নমস্কারান্তে বিনয়াবনত, ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি। খুব সুন্দর চিঠি, এবং এই চিঠিটা পড়তে পড়তে খুব অনিবার্যভাবে আমার নিজের ধারণা যারা শুনছেন তাদেরও খুব অনিবার্যভাবে কোনি উপন্যাসটার কথা মনে পড়ে যাবে। মতি নন্দীর লেখা, এবং কোনি নিয়ে একটি অসামান্য ভালো ছবি হয়েছিল, সেই ছবিটার কথাও নিশ্চয়ই মনে পড়ে যাবে। যে সেখানে অবশ্য ভলিবলের খেলোয়াড় নয়, সেই মেয়েটি সাঁতারু, এবং তার ওই রকম একজন মেন্টার বলতে পারেন, প্রশিক্ষক বলতে পারেন, দাদা খিদ্দা। সেই খিদ্দার কথা মনে পড়ে যাবে আমাদের। এবং এইভাবেই মানুষ লড়াই করে। সেই লড়াইয়ে হয়তো বাইরের জগতে হেরে যায়, কিন্তু ভেতরে ভেতরে জিতে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নারী জাগরণের একটা চমৎকার উদাহরণ পাঠিয়ে দিলেন আমাদের কাছে, আমাদের সকলের কাছে। এবারে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, দার্জিলিং এর মহাকাল মন্দির। শেষ করে ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন আমরা দার্জিলিংয়ে মহাকাল মন্দিরের সামনে। তো মহাকাল মন্দিরের একেবারে দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে আমরা। ভেতরে ঢুকবো,
তো এই একটা তোরণ আছে যেরকম সব মন্দিরে থাকে, এবং এই মহাকাল মন্দিরের যে তোরণ বা এই এই যে পাহাড়ি অঞ্চলের যে তোরণ, সেই তোরণগুলো, ভেতরের মন্দিরের কথা তো বলবোই, তোরণগুলো দেখতে খুব অদ্ভুত। মানে এই যে পাহাড়ি স্থাপত্যের যে কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এই তোরণের মধ্যে আছে। তার কিছু কিছু কথা আমি আগে বলেছি আপনাদের। এই যেমন ধরুন, একেবারেই উত্তর ভারতীয় বা নেপাল, তিব্বত, এই সমস্ত জায়গার যে কারুকার্য, এই 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 তোরণের মধ্যে সেই রকমের একটা কারুকার্য আছে। এটা ঠিক বাংলার যে মন্দিরের শৈলী বা এরকম তা নয়, এটা অন্যরকম। এটা ওই নেপালি, লেপচা, ভুটিয়া, এই এই যে স্থাপত্য, সেই স্থাপত্যের একটা, যেমন দুটো সিংহের মুখ ব্যাদান করে আছে, তারা হাঁ করে আছে। তো সেই দুটো সিংহের মুখের মধ্যেও কিন্তু একটা ওই রকম এই ধরনের একটা ছাপ, নেপালি, ভুটিয়া, এই যে স্থাপত্যের যে ধরন, তার একটা ছাপ রয়েছে। তো সেই দুটি সিংহের মুখ, মাথার উপরে তোরণ, পার হয়ে সার 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 ঘন্টা ঝোলানো আছে। কটা ঘন্টা? 1, 2, 3, 4, 5, 6, 6টা ঘন্টা। তো 6টা ঘন্টা পার হয়ে এগিয়ে গেলাম, দেখা যাক কি আছে এখানে। এই যে হলুদ রঙের দুটি সিংহের মুখ, কেশর আরো গাঢ় খানিকটা ব্রাউন রঙের, পার হয়ে ঘন্টাগুলো বাজাতে হবে, নিশ্চয়ই বাজাতে হবে। এইবার মহাকালের মন্দির, চোখ ধাঁধিয়ে দেওয়া মন্দির যাকে বলে। এমনিতে তো পাহাড়ি মানুষেরা, আপনারা সকলেই জানেন যে তাদের দেবস্থানে অন্তত বা ধর্মস্থানে রংচং খুব পছন্দ করেন। মন্দিরের গায়ে নানান রকমের রং, এবং সব রকম রং মিলিয়ে প্রায় বলতে পারেন একটা রঙের দাঙ্গাবাজি আর কি। মানে তাদের মন খুব রঙিন, সেই জন্যে দেবস্থানকেও তারা রঙিন করে তৈরি করতে পছন্দ করেন। না 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 না, আমি এটা ভালোবাসা থেকে বললাম, ভালোবাসা থেকে অনুমান করে বললাম। সত্যি সত্যি এই মন্দির রঙিন করার পেছনে এই ধরনের কোনো মনোবিজ্ঞান সম্মত ব্যাপার কাজ করেছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু সবটা মিলিয়ে ভারী চমৎকার লাগে, তাতে কোনো সন্দেহ নেই। তো তোরণ থেকে আমরা সোজা এগিয়ে যাই, একটা হলদে রঙের দরজা। এই হলদে রঙের দরজার সামনে এসে একটু দাঁড়াই, একটু গান শুনি, তারপর ভেতরে প্রবেশ করা যাবে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন দার্জিলিং এর মহাকাল মন্দিরের কথা বাইরে দূরে এই পর্বে। কথা শুরু করছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরের শেষ পর্যায়ে মহাকাল মন্দিরের কথা। ওই যে হলুদ রঙের যে দরজা আছে, ওইটা হচ্ছে মহাকাল মন্দির, ওইখানে পরে যাওয়া যাবে। আপাতত আমরা তার পাশে, তার থেকে একটু তফাতে আমরা একটা নানা রঙের বিচিত্র মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালাম। হলুদ রঙের মন্দির, তার মধ্যে লাল রঙের, মানে একটু 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 কি বলবো, একটু মেরুন মেশা গাঢ় লাল রঙের সব বর্ডার, মাঝে মাঝে থাম, সেই থামের রং ঘন নীল, তার উপরে সেই থামের গায়েতে পদ্ম আছে, তো পদ্ম খোদাই করা আছে, সেই পদ্মের রং টকটকে লাল। মানে সবটা মিলিয়ে যা বলছিলাম, রঙে রঙে একেবারে ছয়লাভ। তার সঙ্গে যুক্ত হয়েছে মন্দিরের দরজা ঘিরে ঝোলানো অসংখ্য পতাকা, রঙিন পতাকা, এবং সেই পতাকার মধ্যে পবিত্র মন্ত্র লেখা আছে। যারা ওই দিকটায় গেছেন, দার্জিলিং, মিরিক ইত্যাদি ইত্যাদি ওই সমস্ত জায়গায় গেছেন, সেখানকার মন্দির দেখেছেন, সেখানকার বৌদ্ধ স্তূপ দেখেছেন, তারা সকলে মনে করতে পারবেন। এবং এই যে পবিত্র মন্ত্র লেখা যে পতাকা সব, তার রঙই বা কত রকমের, লাল, সবুজ, সাদা, হলুদ, নীল, আরো 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 সব বিচিত্র রং। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, মন্দিরের পেছন থেকে উঁকি মারছে একটি গাছ, সবুজ,
সেও যেন এই রঙের খেলায় মেতে উঠতে চাইছে। তো আমরা যে মন্দিরটার সামনে এসে দাঁড়িয়েছি সেটি হচ্ছে মহাকালী মন্দির। মহাকালী মন্দির, এই মহাকালী মন্দিরের কথা আজকে আর নয়, বলবো আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো তাহলে শরণাগত এখানেই শেষ করব। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে আজকের মতো শেষ করি শরণাগত, শেষ করি রবীন্দ্রনাথের একটি কবিতা দিয়ে। কহিল গভীর রাত্রে সংসারে বিরাগী, গৃহতে আগিব আজি ইষ্টদেব লাগি। কে আমারে ভুলাইয়া রেখেছ এখানে? দেবতা কহিলা আমি, শুনিল না কানে। সুপ্তিমগ্ন শিশুটিরে আঁকড়িয়া বুকে, প্রেয়সী শয্যার প্রান্তে ঘুমাইছে সুখে। কহিল কে তোরা ওরে মায়ার ছলনা? দেবতা কহিলা আমি, কেহ শুনিল না। ডাকিল শয়ন ছাড়ি তুমি কোথা প্রভু? দেবতা কহিলা হেথা, শুনিল না তবু। স্বপনে কাঁদিল শিশু জননীরে টানি, দেবতা কহিল ফিরো, শুনিল না বাণী। দেবতা নিঃশ্বাস ছাড়ি কহিলেন হায়, আমারে ছাড়িয়া ভক্ত চলিল কোথায়। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে।